সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই আজকের পর্বে। আমি নুজহাত রহমান। কেমন আছেন সবাই? আমরাও ভালো আছি এবং এসেছি আপনাদের সাথে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে একজন বিশেষ অতিথির সঙ্গে। আজ আমরা আলোচনা করব চাপ, ব্যর্থতা ও মাদক তরুণরা কেন বেশি ঝুঁকিতে, এই বিষয়ের উপর। আর এই বিষয়ে কথা বলবার জন্য আজ স্টুডিওতে এসেছেন ডাক্তার মোহাম্মদ শামসুল আহসান। তিনি সহযোগী অধ্যাপক এবং কোঅর্ডিনেটর হিসেবে আছেন ডি অ্যাডিকশন ক্লিনিক, মনোরোগ বিদ্যা বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগে। কেমন আছেন? আপনাকে স্বাগতম। আমি ভালো আছি। আমাকে প্রমিসেস জানতে চাই অনুষ্ঠানে আহ্বান জানানোর জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আমরাও আপনাকে পেয়ে ভীষণভাবে আনন্দিত। আজকে যে বিশেষ বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেই বিষয়ের উপর আপনার অনেক বছরের অভিজ্ঞতা এবং জ্ঞান, সেখান থেকে আমরা আসলে শুনতে চাই এই যে চাপ, ব্যর্থতা এবং মাদক, এই যে অংশটুকু আমরা নিয়েছি, প্রথমে এই জায়গাটি নিয়েই কথা বলতে চাই। মানসিক চাপ, এই বিষয়টি সম্পর্কে যদি আমাদের জানান, এটা কিভাবে ব্যর্থতার সাথে কানেক্টেড এবং কি করে মাদক এখানে এসে জড়ো হয়? আমরা যদি আস্তে আস্তে যদি ব্যাখ্যা করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে চাপটা কি। আমরা সাধারণভাবে যেটা বুঝি যে চাপটা হচ্ছে একটা প্রেশার কাজ করে। এখন আমরা যখন অ্যাজ এ হিউম্যান বিং, আমি একজন ব্যক্তি হিসাবে যখন একটা পরিস্থিতির মোকাবেলা করি, তখন আমাদের ব্রেইনের মধ্যে হয় কি যে আমাদের সেরিব্রাল কর্টেক্স, মস্তিষ্ক থেকে কিন্তু আমাদের যেই শরীরের কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেমন আমাদের কিডনির উপর একটা ছোট্ট গ্রন্থি আছে যেটাকে বলে সুপ্রারেনাল গ্ল্যান্ড, থাইরয়েড আছে। তো এরা কি করে আমাদের যে কোনো বিরূপ পরিস্থিতিকে তারা ট্যাকেল দেয়। তো এখন যখন আমরা একজন ব্যক্তি হিসেবে যখন মনে করি যে আমি একটা চাপের ঘটনার মুখোমুখি হচ্ছে, তো ব্রেইন থেকে এইসব জায়গায় যে সিগন্যাল পাঠায়, এটাকে বলে হিউম্যান এইচপি এক্সিস, হাইপোথ্যালামাস, একটা মস্তিষ্কের একটা অংশ, পিটুইটারি এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তো এই যে একটা অক্ষ, যেখানে একটা শরীরটা কি করে একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে এবং এর মাধ্যমে কিন্তু সেটাকে মোকাবেলা করে ফেলে। আমরা যে কোনো ধরনের পরিস্থিতির মধ্যে পড়ি, ব্রেইন, মস্তিষ্ক, আমাদের বডি কিন্তু এটাকে তারা মোকাবেলা করে। কিভাবে করে এই ডিটেইলে আমরা যাচ্ছি না, কিন্তু এখানে একটা ব্যালেন্স আছে, একটা পারিপার্শ্বিক একটা সাম্যাবস্থা আছে, যেখানে মানুষ কি করে যে কোনো চাপ নিতে পারে। এখন ব্যক্তি হিসাবে কিন্তু এক একজনের চাপ মোকাবেলা করার যে ক্যাপাসিটি বা ভিন্ন। কেউ কেউ হচ্ছে তীব্র মানসিক চাপের মধ্যে দিয়েও তারা জীবনযাপন মোটামুটি করতে পারে। কেউ কেউ অসহনীয় অবস্থার মধ্যেও তারা সামহাও ম্যানেজ করে এবং কেউ কেউ হয়তো একেবারেই ভেঙে পড়ে। যেমন উদাহরণ হিসেবে বলছি যে, যেমন এই যে গাজা, প্যালেস্টাইন, এখানে যে প্রতিনিয়ত যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, মারামারি করছে, এর মধ্যে মানুষজন রোজা রাখছে, এর মধ্যে বিয়ে শাদী হচ্ছে এবং মানুষজন কিন্তু মুভ অন করে ফেলছে। এবং কিছুদিন আগে জানবেন যে ইরাকে যখন দেখা যাচ্ছে যে কিছুদিন বছর 10 আগে বা 1 যুগ আগে বা আরো আগে হতে পারে, যে যখন ইরানে ম্যাসিভ আমেরিকান ইনভেশন হলো, তারপরে যখন একটা ওরা হচ্ছে, তখন বিভিন্ন রকমের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যেদিকে বোম ব্লাস্ট হচ্ছে আর এদিকে বিয়ের সানাই বাজছে, স্বাভাবিক জীবনটাও চলে আসে। তো এখন মানুষের ভালনারেবিলিটি এটা ভ্যারি করে, ব্যক্তি থেকে ব্যক্তিতে ভ্যারি করে, সামষ্টিকভাবে একটা জনগোষ্ঠীর মধ্যে কিন্তু ভ্যারি করতে পারে। যেমন ধরেন যে গাজায় প্যালেস্টাইনিদের যে চাপ নেওয়ার যে সামষ্টিক ক্ষমতা, আর বাংলাদেশে বলেন বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা ধরেন এই ধরনের চাপের মধ্যে কখনো পড়ে নেই, তাদের কিন্তু একরকম হবে না। তো মানুষ ব্যক্তি হিসাবেও সে চাপে ভেঙে পড়ার একটা প্রবণতা থাকে। যেমন বললাম যে এইচপি এক্সিস, আমাদের শরীরের যে একটা সাম্যাবস্থান, এটা কিন্তু চাপটাকে সে মোকাবেলা করে ফেলে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা ব্যর্থ হই, কোনো কোনো ক্ষেত্রে চাপের মাত্রা এত বেশি থাকে যে তার যে এটাকে যে মোকাবেলা করবে ওই ক্যাপাসিটি অপ্রতুল হয়ে যায়। চাপ আবার মোকাবেলা করার ক্ষমতা এক একজনের এক এক রকম থাকে, সেটাও একটা ব্যাপার আছে। তো তার মানে সবাই আসলে, যারাই চাপে পড়ছে, সবাই মাদকাসক্ত হচ্ছে না, বা সবারই ক্ষেত্রে জীবনে বড় ধরনের ক্ষতির সম্মুখীন তারা হচ্ছে না, ব্যক্তি ভেদে হচ্ছে। আমি আরেকটু যদি বলি যে কিছুদিন আগে আপনার যে পাশ্চাত্যের মিডিয়া বা আন্তর্জাতিক যে মিডিয়া, ওখানে দেখা গেল যে প্যালেস্টাইনে যে এত দীর্ঘমেয়াদী 2 বছর যে একটা যুদ্ধ হলো, এর মধ্যেও কিন্তু এত যে ধ্বংসযজ্ঞ হলো, যে বলে যে 60 থেকে 80% তাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এর মধ্যেও কিন্তু কিছু কিছু স্কুল এখনো চলমান, ওখানে তারা কিন্তু এখনো পড়াচ্ছে এবং তারা কিন্তু এর মধ্যে থেকে কিন্তু আপনি সাম্প্রতিক সময় দেখবেন যে খুব সম্ভবত এক প্যালেস্টাইনি রিফিউজি পরবর্তীতে মাইগ্রেট করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে গিয়েছেন এবং কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন এবছর। তো এখন দেখেন, এদের কিন্তু চাপ মোকাবেলার ক্যাপাসিটি ভালো এবং অনেক সময় কিন্তু আপনি যত বেশি চাপে পড়বেন তার মধ্যে কিন্তু আপনার যে রেজিলিয়েন্স,
আপনার প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু বেড়ে যায়। বেড়ে যায়। একইভাবে আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে এই সাম্প্রতিক সময়ে যে একটা বড় যে একটা ভূমিকম্প হলো, তারপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে বা অন্যান্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে। তার জিনিসটা কি হচ্ছে যে আমরা যেহেতু বড় বড় চাপ মোকাবেলা করার অভ্যস্ত না, আমরা কিন্তু ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্স প্যালেস্টাইনে যেখানে তারা প্রতিকূল পরিবেশের মধ্যে তারা এটাকে মানে মোকাবেলা করার চেষ্টা করছে, এই ভাঙচুরের মধ্যে 60 থেকে 80% তাদের বাড়িঘর ধ্বংস হয়ে যাচ্ছে, তার মধ্যে তারা স্কুলগুলিকে চলমান রেখেছে, কারণ তারা জানে যে তারা পিছিয়ে যাচ্ছে, তাদেরকে বের হয়ে আসতেই হবে। তার মধ্যে যারা অতি উৎসাহী এদেরকে নিয়ে তারা কিন্তু স্কুল চালিয়ে গেছে। একদিকে বম্বার্ডমেন্ট হচ্ছে, বাবা মা মারা যাচ্ছে, তারপর কিন্তু তারা স্কুলে এসে পড়ালেখা করছে, তারা পিছিয়ে থাকতে চায় না। আর আমরা যারা ওই রকম চাপের মধ্যে নাই, তখন আমরা কিন্তু কি করছি যে স্কুল কলেজ বন্ধ করে দিয়ে বসে আছি। এক্স্যাক্টলি। বাংলাদেশেও যেমন আমাদের উপকূলীয় জনপদ যেগুলো আছে সেখানে তাদের চাপ মোকাবেলা করার ক্ষমতা ডেফিনেটলি অন্য অনেক বেটার, অনেকের চাইতে বেশি, কারণ ঝড় জলোচ্ছ্বাস এগুলো তাদেরকে যে পরিমাণ প্রতি বছরই ফেস করতে হয়, বাড়িঘর চলে যাচ্ছে, নতুন করে প্রতি বছর আবার তৈরি করতে হচ্ছে। তো এই জায়গাগুলোতে তারা যত বেশি অভ্যস্ত, আমাদের কাছে যদি ঢাকার মানুষের কাছে যদি ব্যাপারটা আসে, আমরা যেমন চিন্তাই করতে পারি না কখনো এরকম কোনো কিছু হলে আমরা কিভাবে উঠে দাঁড়াবো, যে কারণে এই একটা ভূমিকম্প কিন্তু আমাদেরকে ভীষণভাবে নাড়া দিয়ে গেছিল। এখনো পর্যন্ত সেটার রেশ আছে, সেই চাপ কিন্তু এখন পর্যন্ত ঢাকাবাসী মোকাবেলা করতে পেরেছে এমনটা মনে হচ্ছে না। তারা এখনো এই রকম স্ট্রেস নিয়ে আসতে আমি দেখি আমার চেম্বারে। হ্যাঁ, যেমন ধরেন যে জাপানে, আমি ধরেন মানে ওদের দেশে তো ভূমিকম্প প্রবণ এলাকা, ওদের এখানে ধরেন যে একটা ভূমিকম্পের পরে কিন্তু মানুষজন কাজ করছে, তাদের অবশ্য সিস্টেমটা এরকম 7 ভূমিকম্প বা 9 ভূমিকম্প 7 মাত্রার যে ভূমিকম্পের পরে দেখা যায় সবকিছু চলছে। মানে যেহেতু তাদের ওই যে মানে বাড়িঘরের নির্মাণ যে প্রকৌশলের মাধ্যমে তারা কিন্তু ওটা রেজিস্ট্যান্ট, মানে 7 রিক্টার স্কেলে যে ইয়ে হয় তারপর ইয়ে করে। এখন যখন আপনি একটা চাপের মধ্যে পড়বেন, সবসময় আপনি ব্যর্থ হবেন না। আপনি উপকূলের গল্প বললেন যে যেখানে আমাদের একটা সক্ষমতার গল্প কিন্তু সারা আন্তর্জাতিক মিডিয়ার কাছে বা আন্তর্জাতিক ইয়েতে কিন্তু একটা রোল মডেল। কিন্তু অনেকে কিন্তু যারা রেগুলার এই চাপের মোকাবেলা করেন না, তারা কিন্তু এই চাপটাকে নিতে পারেন না। কি হয় তাদের মধ্যে আসলে? যেমন একটা এক্সাম্পল দিই, যে যেমন ধরেন যে আপনি যদি ম্যানমেড ডিজাস্টারের কথা বলি, যেমন আপনার বাসায় ডাকাত পড়েছে, আপনার সামনেই হয়তো আপনার একটা আত্মীয়কে জবাই করলো বা গুলি করে মেরে ফেলবো, আপনি রাস্তাঘাটে দেখবেন যে যেটা আপনি প্রতিদিন দেখেন না, প্রচন্ড মানে মানে কি বলে যে নৃশংসভাবে কাউকে হত্যা করা হলো। তো এই চাপের কারণে কিন্তু কারো কারোর মধ্যে তীব্র আঘাতোত্তর মানসিক চাপ দেখা দিতে পারে। আমরা যেটাকে বলি যে পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তো যারা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের মধ্যে দিয়ে যান, তাদের একটা বড় সমস্যা হয় যে তাদের মধ্যে মাদকাসক্তির ঝুঁকি বেড়ে যায়। কেন? এই যে তারা এই যে চাপের মধ্যে পড়েছে, এই চাপটা মোকাবেলা করার যে তার যে একটা ফ্ল্যাশব্যাক হয়, তার মধ্যে যে প্রচন্ড একটা খারাপ লাগার অনুভূতি থাকে, যে বারবার যেটা আপনাকে একটা ওই যে ইন্ট্রুসিভ, যে বারবার আপনার মনের কোঠের মধ্যে যে চলে আসে, এটা অনেকে নিতে না পারে। তারা কি করে যে এই চাপ মোকাবেলার আনহেলদি একটা মেকানিজম হচ্ছে ড্রাগ এডিকশন। আমরা যখন চাপের মধ্যে পড়ি, মানুষ কি করে, যারা খুব ধর্মপ্রাণ তারা মসজিদে যায়, নামাজ পড়ে, যারা হিন্দু ধর্মে থাকে তারা মানে খোদার কাছে পূজা করে, তারা কি করে যে তাদের যে সমস্যাগুলিকে তারা কি করে, তার হায়ার পাওয়ারের কাছে সারেন্ডার করে বের হয়ে আসে। এটা হচ্ছে একটা হেলদি মেকানিজম। অনেকে হচ্ছে কি যে তার মানে আরো 2-4 জন বন্ধু বান্ধবের সামনে এসে ডিসকাস করে এই চাপ থেকে কিভাবে বের হয়ে আসবে, এটা রাস্তা বের করে। কিন্তু যেহেতু আমরা কথা বলছি তরুণদেরকে নিয়ে, তো ওদের মধ্যে হয় কি যে তারা তো কয়েকটা ব্যাপার থাকে, যে তারা পৃথিবীতে ধরেন যে নতুন জিনিসকে এক্সপ্লোর করার, নতুন জিনিসকে বোঝার চেষ্টা করে। তারপরে ধরেন যে কনভেনশনাল যে নর্মস, রুলস, যে বাউন্ডারি, ওগুলিকে ভায়োলেট করার চেষ্টা করে। বাবা বলেছে যে সন্ধ্যার পরে বাসা বাইরে থাকবা না, অপরিচিত বন্ধু বান্ধবের সাথে মিশবা না, যারা খুব দুষ্ট করে, মানে দুষ্ট ছেলে পেলে তাদের সাথে কথা বলবা না, মিশবা না। তো ওরা চিন্তা করে যে ওর সাথে একটু মিশে ইয়ে করি, মানে তারা আনএক্সপ্লোর জিনিসকে এক্সপ্লোর করার চেষ্টা করে। এবং এই মানে মানে তাদের কিউরিওসিটির কারণে তারা কিন্তু নতুন নতুন জিনিসের মুখোমুখি হয় এবং তারা কিন্তু অ্যাডিকশনের মধ্যে পড়ে যায়। এই অ্যাডিকশনের যে একটা কনসিকুয়েন্স থাকে, আপনি অ্যাডিক্টেড হওয়ার কারণে আপনার কিন্তু অনেক ধরনের জটিলতা তৈরি হবে। একে হচ্ছে আপনি তরুণ, আপনার মধ্যে এক্সপ্লোর করার ইচ্ছা আছে এবং করলেন, অ্যাডিকশনের মধ্যে ঝুঁকে পড়লেন, বাজে বাজে ছেলের সাথে মিশলেন, তার প্রেক্ষিতে কি হলো, আপনার স্বাভাবিক যে আপনার যে একটা এইজ অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যাচিভমেন্টের কথা ছিল,
যেমন আপনার ম্যাট্রিকের পর ইন্টারমিডিয়েট পাস করবেন, ইউনিভার্সিটি যাবেন, ওইখান থেকে আপনার ডিরেলড হয়ে যান। এক্স্যাক্টলি, তার মানে বলছেন যে এই যে মাদকাসক্তির কারণে অ্যাকচুয়ালি অনেকগুলো খারাপ কনসিকোয়েন্সের ভিতর দিয়ে যেতে হয়। তো তরুণরা কেন ঝুঁকিতে, আপনি সেই জায়গাটা আসলে নিয়েই এসেছেন। আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা আমরা একটু বিরতির পরে জানবো, একটা বিরতির সময় হয়ে এসেছে। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নেব খানিকক্ষণের জন্য, সঙ্গেই থাকবেন আশা করছি। ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে, প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে চাপ, ব্যর্থতা ও মাদক, তরুণরা কেন ঝুঁকিতে, এই বিষয়ের উপর ডাক্তার শামসুল আহসান মাকসুদের সাথে। যে জায়গাটা আপনি আনলেন যে তরুণরা আসলে এক্সপ্লোর করবার যে একটা চাহিদা থাকে তাদের, সেখান থেকে তারা মাদকের দিকে ঝুঁকে যায়। আমি আরেকটু আগে থেকে আসতে চাই। আপনি একটা জায়গায় বলেছেন যে ব্যর্থতাকে মোকাবেলা করবার জন্য এক একজন এক এক পথ বেছে নেয়, কেউ কেউ মাদকের পথটাও বেছে নেয়। এই মাদক আসলে তাদেরকে কিভাবে সাহায্য করে চাপ মোকাবেলার জন্য? মানে একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি, বলি যে নো ওয়ান এভার প্ল্যানস টু বি অ্যান অ্যাডিক্ট। পৃথিবীতে কেউই কিন্তু মাদকাসক্তি হয়ে জন্মায় না। হ্যাঁ, হ্যাঁ। তো যেটা একটা কৌতূহল মেটানোর একটা রাস্তা ছিল, যেটা একটা বন্ধু বান্ধবের সাথে একটা চিল করা, ফান করার ব্যাপার ছিল, কখন যে সে আসক্ত হয়ে যায় সে নিজেও বুঝতে পারে না। এখন তরুণরা ঝুঁকির মধ্যে থাকে, তারা যেহেতু নতুন জিনিসকে এক্সপ্লোর করে। এখন আর এটা একটা দিক, আরেকটা দিক তো আপনি বললেন যে ধরেন যে মানসিক চাপ মোকাবেলা করার জন্য কারো কারো হেলদি মেকানিজম থাকে, কারো কারো আনহেলদি মেকানিজম থাকে। হেলদি মেকানিজম হচ্ছে যে আপনি আপনার পূর্বের অভিজ্ঞতা, যেটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে, ওখান থেকে শক্তি হিসাবে নিয়ে আপনি সামনের দিকে মোকাবেলা করলেন। আপনার পূর্বের অভিজ্ঞতা যেটা আপনার মানে ভালো যায় নাই, কোথায় কোথায় ভুল ছিল বের করে আপনি এটাকে কি করলেন যে সামনে আর একটু বেটার ওয়েতে মোকাবেলা করলেন। এটা হচ্ছে হেলদি। কেউ কেউ হচ্ছে ধরেন যখন দেখা যায় তারা অসহায়তার মধ্যে পড়ে যায়, যেমন একটা বড় মানে একটা চাপের মধ্যে আছে, বড় একটা মানে মানসিক চাপে সে নিতে পারছে না, তো খোদার কাছ থেকে নেয়। আর কেউ কেউ কি করে যে মাদকের মধ্যে চলে যায়। আর মাদকটা আপনাকে কি করে, আপনাকে একটা ভালো লাগার অনুভূতি দেয়। আচ্ছা। এবং আপনি ধরেন যে নেশা তো আপনি ইচ্ছা করে করলেন না, একটা ফান হিসেবে নিলেন বা কোনো একটা চাপের মধ্যে পড়লেন তখন নিলেন। নিতে নিতে আপনি যখন আসক্ত হয়ে যাবেন তখন আপনার তো এই রিলেটেড বিহেভিয়ার গুলো চলে আসে। আপনি আপনার সবগুলি কাজকে ছাপিয়ে মাদকের মধ্যে চলে যাচ্ছেন। আপনার একটা স্কেডিউল ছিল যে আপনি একটা সকালবেলা অফিসে যাবেন বা স্কুলে যাবেন, অথবা ধরেন যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন, এটা বাদ দিয়ে আপনি ঘুমিয়ে আছেন। আপনি প্ল্যান করেছেন যে 2 ঘন্টার জন্য মাদক নেবেন, আপনি দেখা যায় ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছেন। এবং এই যে আপনার স্বাভাবিক কাজ থেকে যে আপনি একটা চ্যুতি হলো, যে ডেভিয়েটেড হলেন, এই ডেভিয়েশনের জন্য আপনাকে কিন্তু ইউ হ্যাভ টু টেল লাইজ। ওয়ান লাইজ ব্রিং অ্যানাদার লাইজ এন্ড ইট গোজ অন। তো এই যে মানসিক চাপটা হচ্ছে কি, আপনার প্রথম দিকে মাদক নিলে আপনার যে যে স্ট্রেসগুলি আপনি নিচ্ছেন যেটা থাকছে না, ভালো লাগার অনুভূতি আসছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি যখন মাদকের মধ্যে মানে আপনি ডুবে গেলেন, তখন কিন্তু আপনার অন্যান্য কাজ থেকে আপনি সরে গেলেন, এবং এটা কিন্তু আপনার উপর একটা ফার্দার চাপ তৈরি করছে। এটা একটা লুপের মতো। আচ্ছা, এই যে তাদের কাছে যে মনে হতে থাকে যে চাপ, এটা নিলে আমার চাপটা আসলে কমে যায়, আসলে কি চাপটা কমে যায়? কিছু তো কমে। আপনি যখন নেশা করছেন আপনার ভালো লাগার অনুভূতি আসছে। আপনি ধরেন যে এই ইমিডিয়েটলি যে আপনার যেসব কাজগুলি ছিল, এই কাজ থেকে আপনি নিজেকে, আপনার অ্যাটেনশনটা ডাইভার্টেড হচ্ছে, এবং আপনার শরীরের মধ্যে তো কিছু কিছু চেঞ্জেস আসছে। তো প্রথমে হয়তো কমলো, কিন্তু এটা তো আপনার চাপের সমস্যাটা কিন্তু সমাধান করছে না। আপনি জাস্ট ফর দ্য টাইম বিং আপনার যেই মানসিক চাপটা ছিল ওখান থেকে জাস্ট সরে গেলেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত এটাকে আপনি সমাধান না করবেন, এটার জন্য একটা কার্যকরী কোনো পদক্ষেপ না নেবেন, এটা তো বাড়তেই থাকবে। যেমন আপনি পরীক্ষা দিলেন, পরীক্ষা ফেল করলেন, আপনি যে নেশার মধ্যে চলে গেলেন, আপনাকে তো পরীক্ষা দিতে হবে। আপনি পরীক্ষা দিতে আবার দিতে যান, আপনাকে কিন্তু মাদক মুক্ত থাকতে হবে। আপনি একটা অফিসে গেলেন, আপনার বিরুদ্ধে একটা অন্যায়ভাবে একটা দোষারোপ করলেন, আপনি কি করলেন যে অ্যালকোহল বা বিয়ার খেলেন বা ফেন্সিল খেলেন, আপনার বাবা মা আপনাকে বকা দিল, আপনি ইয়ে করলেন। আর আপনি যদি বারবার মানে বাসায় দেরি করে আসেন, বাবা মা যদি বকা দেন, ওইটা যদি আপনি অ্যাড্রেস না করেন, আবারও নেশা করলে তো আপনি তো বাইরে বেশিক্ষণই থাকবেন। তো এটা তো আপনাকে আর একটা চক্রের মধ্যে ফেলে দিচ্ছে। আপনার একটা প্রবলেম জন্য আপনি যে একটা সাময়িক সমাধান করার চেষ্টা করছেন, এটা আপনাকে আরো বড় বিগার ট্রাবলের মধ্যে নিয়ে আসছে। তো মাদকাসক্তের হচ্ছে আপনার চাপের কারণে আপনার মানুষের সময় ব্যর্থতা হয়। ব্যর্থতার জন্য যখন আপনি মাদক নিচ্ছেন, মাদক নেওয়ার কারণে কিন্তু আপনি আরো বেশি ব্যর্থ হচ্ছেন, ব্যর্থতার পরিমাণ বাড়ছে, এবং আপনার যে অর্পিত দায়িত্ব, ওই অর্পিত দায়িত্ব আপনি পালন করতে পারছেন না, এবং না করলে তো আপনার সমস্যার সমাধান হচ্ছে না, তাই না? তো আস্তে আস্তে এটা বাড়তেই থাকবে। তো এটা আপনাকে সাময়িকভাবে একটা রিলিফ দিবে, আপনি সাময়িকভাবে একটা প্রশান্তি পাবেন, বা চাপটা হয়তো মোকাবেলা হবে, কিন্তু লং টার্মে আপনাকে আরো বড় ধরনের ঝুঁকির মধ্যে, সমস্যার মধ্যে ফেলে দিবে। ওকে।
তা আপনি যেটা বললেন যে শুরুতেই যে সবাই ডিপেন্ডেন্ট হয়ে যায় তা না, কখন বুঝতে পারা যাবে যে আসলে ডিপেন্ডেন্সি এসেছে? এখন যারা একটু মানে স্মার্ট, যারা একটু মানে যাদের একটু জ্ঞান আছে, তারা কিন্তু বুঝতে পারে যে হ্যাঁ, আমার যে স্বাভাবিক যে নিয়ম এর থেকে আমার বিচ্যুতি হচ্ছে। যেমন ধরেন, আপনি কখন বুঝবেন যে আপনি মাদকাসক্ত হয়ে গেছেন? হুম, আপনি ভাবলেন যে মাসে একবার আপনি অ্যালকোহল খাবেন। হুম, অনেকেই তো খায়। হুম, তো এখন আপনি অ্যালকোহল খাওয়ার পর দেখলেন যে আপনি বাড়াচ্ছেন। হুম, সপ্তাহে চলে আসছে। সপ্তাহ থেকে দিনে আসছে। দিনে আসার পর দেখলেন যে আপনার মানে আগে ১ পেগ ২ পেগ খেতেন, এখন বেড়ে যাচ্ছে। হুম, আগে আপনার মানে কোয়ার্টার ফেন্সিডিল খেলে আপনার কাজ হয়ে যেত। এখন দেখা যাচ্ছে যে না, কোয়ার্টার ফেন্সিডিল আপনার আগের মতো ইয়ে হয় না। মানে হুম, অনুভূতি হয় না। ভালো লাগার অনুভূতি থাকে না। বাড়াতে হচ্ছে। হুম, অথবা আপনি একই পরিমাণ খেলে আপনার কাজ হচ্ছে না। এবং এটার জন্য আপনার অর্থনৈতিক সমস্যা হচ্ছে। আপনার যেখানে schedule ছিল যে আপনার সকাল ৯ টার মধ্যে অমুক মিটিং এ অ্যাটেন্ড করতে হবে, ব্যবসা প্রতিষ্ঠান খুলতে হবে, স্কুলে যেতে হবে, ইউনিভার্সিটি যেতে হবে। আপনি যাচ্ছেনই না। হুম, এবং না যাওয়ার কারণে আপনি একদিকে গেলেন জ্বরের কথা বলছেন বা আপনার অসুস্থতার কথা বলছেন। তো আল্টিমেটলি আপনার যেসব স্বাভাবিক কার্যক্রম, এটা থেকে যদি আপনি সরে যান, তাহলে তো হুম, আপনার আর চাপ তো বাড়তেই থাকবে। হুম, প্লাস আপনার মধ্যে মিথ্যা কথা বলার প্রবণতা থাকবে। যার টাকা পয়সার মানে সাপ্লাই লাইন নাই, যার রেগুলার সে টাকা পয়সা পাবে না, তার তো ধার করতে হবে, হুম, অন্যায়ভাবে নিতে হবে, চুরি করতে হবে। তো এইভাবে তো সমস্যা আরো বাড়তেই থাকে, বাড়তেই থাকে। একটা পর্যায়ে সে ভাঙচুর করে, মারামারি করে, কারণ তার ব্রেইন তো আর আগের মতো নাই। খুব অল্পতে উত্তেজিত হয়ে যাচ্ছে। হুম, হুম, দিনের পর দিন সে না ঘুমিয়ে থাকার কারণে তার একটা তো সে স্বাভাবিক সে কাজে জয়েন করতে পারছে না। এট দ্য সেম টাইম সে অল্পতেই প্রভোকড হয়ে যাচ্ছে। অল্পতেই সে মেজাজ হারিয়ে ফেলছেন। এবং দেখা যায় খিটখিটে যে হয়ে ভাঙচুর যাচ্ছে। মারামারির দিকে চলে যাচ্ছেন এবং তার যে এই যে নুইসেন্স, হুম, তার হুম, যে একটা মানে তার যে নেশার কারণে তার যে স্বাভাবিক যে ছন্দ যে হারিয়ে ফেললো, হুম, এর কারণে সে বাসায় প্রবলেম হবে, বন্ধু-বান্ধবের হুম, মধ্যে প্রবলেম হবে, তার মানে ওয়ার্ক স্টেশনে প্রবলেম হবে, মানে হুম, অফিস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান হবে। হুম। আল্টিমেটলি সে একটা চক্রের মধ্যে, দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেল। আচ্ছা। তো এরকম দুষ্ট চক্র যদি চলতে থাকে তাহলে বুঝতে হবে যে সে আসলে ডিপেন্ডেন্ট হয়েছে। তো এবার অনেকেরই ক্ষেত্রে এটা শুনি এবং অনেকেরই থাকে, এটাও থাকে যে তারা নিজেরাই চেষ্টা করে মাদকাসক্তি থেকে বের হয়ে এসেছে একদম ঘরোয়া পদ্ধতির মাধ্যমে, ঘরোয়া ভাবে নিজস্ব চেষ্টার মাধ্যমে করেছে। এটা হয়নি এরকমটা না। একটু এই প্রসিডিউরটা সম্পর্কে যদি বলেন যে এটা কি আসলে পসিবল যে একজন মানুষ চাইলেই তার আসক্তি থেকে আসক্তিটা বন্ধ করে ফেলতে পারবে? না, এটা তো আসলে একটা কমপ্লেক্স জিনিস। ধরেন আচ্ছা। মাদকাসক্ত, মাদক নেয় নাই, বা আমরা দেখেছি যে মানে ইয়াংদের মধ্যে একটা ভালো ধরনের একটা ইয়ে আছে, যাদের মধ্যে মাদক তো সে ১ বার ২ বার ট্রাই করেছে। হুম, মাদক নেওয়া এবং আসক্তি এক জিনিস না। জি। যেমন একটা এক্সাম্পল দিই। আমাকে এক ভদ্রমহিলা বলছেন তার সন্তান আমার পেশেন্ট ছিল। হুম, হুম, তো সন্তান মানে ইয়াবা খেতেন এবং সে প্রচন্ড মানে আসক্ত ছিল, মানে এবং সে কি করতো, ভাঙচুর মারামারি করতেন হুম, হুম, সন্তান। হুম, বারে যেত, বারে যেয়ে হয়তো nuisance ক্রিয়েট করলো। হুম, রাস্তায় পুলিশের সাথে মারামারিতে জড়ায় গেল। মানে হুম, রাস্তায় মারামারি হলে পুলিশ আসলো। বা হুম, ধরেন যে সে ল ব্রেকিং বিহেভিয়ার মধ্যে ইয়ে করে ফেললো। হুম। এখন তার মা আবার কি করেন যে বাসার মধ্যে অ্যালকোহলের পার্টি দেন। উনি একজন ও! সেলিব্রিটি। তো উনি কিন্তু বলছে যে আমি তো রোজার দিনে খাই না। আমি তো চাইলে এটাকে বন্ধ রাখতে পারি। আমার যদি মনে হয় আমি ১ পেগ হুম, পাবো, ১ পেগই খাই। এর বেশি খাই না। এখন ধরেন হুম, এটা মানে আবার মানুষের কাছে রং মেসেজ যেতে পারে। মাদকাসক্তি যখন আপনি হবেন, আপনার কিন্তু নিয়ন্ত্রণ থাকে না। নিয়ন্ত্রণ আপনি থাকবে চাচ্ছেন না। ১ পেগ খেতে, আপনি ১০ পেগ খেয়ে ফেলছেন। আপনি হুম, চাচ্ছেন যে ২ ঘন্টার জন্য বসে থাকবেন, আপনি ১০ ঘন্টা কাটিয়ে ফেললেন। হুম, আপনার সকালবেলা একটা জরুরি মিটিং আছে, আপনি মিটিংয়ে গেলেন না। হুম, কিন্তু কেউ আছে ফাংশনিং, কেউ আছে প্র্যাকটিসিং। ওরা হুম, নিয়ন্ত্রিতভাবে ২ পেগ ৪ পেগ খায় এবং হুম, তারপরে তারা কিন্তু নিজেকে কন্ট্রোল রাখে এবং বছরের পর বছর হয়তো মানে সপ্তাহে ১ দিন, মাসে ১ দিন করেও চলছে। হুম, তারা কিন্তু nuisance ক্রিয়েট করছে না। হুম, তাদের যে প্ল্যানের বাইরে যাচ্ছে না। এদেরকে আপনি মাদকাসক্ত বলতে পারবেন না। হুম, পাশ্চাত্যে আপনার বহু মানে ওয়েস্টার্ন যে খ্রিস্টান যে সোসাইটি হুম, বা হিন্দু সোসাইটি, এদের মধ্যে তো হুম, অ্যালকোহল পারমিটেড। হুম, এখন উনারা তো সারাদিন অ্যালকোহল খেয়ে পড়ে থাকে না। না। হয়তো পালা পার্বণে, সপ্তাহে, মাসে ১ বার ২ বার বাসায় ইয়ে করেন, নিয়ন্ত্রিত মাত্রায় খান। এটাকে আমরা আসক্ত হুম, বলি না। হুম, আসক্ত কাদেরকে বলছি? যারা নেশার কারণে তার স্বাভাবিক কার্যক্রম নষ্ট হচ্ছে, হুম, জীবনের ছন্দ নষ্ট হয়ে যাচ্ছে এবং নেশার কারণে আচার, আচরণ, হুম, আবেগ অনুভূতির প্রকাশ, এগুলির বড় ধরনের ঝামেলা হচ্ছে। হুম, বাসায় ভাঙচুর করছে, মিথ্যা কথা বলছে, টাকা হুম, পয়সা নিয়ে যাচ্ছে। তারপরে ধরেন যে রাস্তাঘাটে মারামারি করছে এবং হুম, তার স্বাভাবিক যে জীবনের ছন্দ হারিয়ে ফেলছে, এটাকে আমরা বলি মাদকাসক্তি। সুতরাং হুম, মানে পালা পার্বণে বা ওকেশনে খাওয়া হুম। আর মাদকাসক্তি ২ এক জিনিস না।
আচ্ছা, অনেক ধন্যবাদ এই জায়গাটাকে ক্ল্যারিফাই করবার জন্য। আরেকটা বিরতি নিয়ে এসে আবার কথা হচ্ছে। দর্শক সঙ্গেই থাকুন, নিচ্ছি আরো একটা বিরতি, কোথাও যাবেন না। ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ শামসুল আহসানের সঙ্গে চাপ, ব্যর্থতা ও মাদক, তরুণরা কেন ঝুঁকিতে, এই বিষয়ের উপর। ডক্টর, যেখানটাতে ছিলাম আমরা যে মাদকাসক্ত কাকে বলবো, এবং সেই জায়গাটা আপনি ক্ল্যারিফাই করলেন যে সবাই অ্যাকচুয়ালি আসক্ত বিষয়টা তা না, কিন্তু যাদের হচ্ছে নিয়ন্ত্রণ থাকে না মাদক গ্রহণের উপর, নিজের আচার আচরণ, আবেগ এবং অ্যাকশন যেটা, সেটার উপরে যখন নিয়ন্ত্রণ হারিয়ে যায় তখনই অ্যাকচুয়ালি তাকে মাদকাসক্ত হিসেবে আইডেন্টিফাই করতে হবে। তো এবার আমি এই প্রশ্নটা আরেকবারও এনেছিলাম আমি, যে কিভাবে তারা অ্যাকচুয়ালি নিজেদেরকে সাহায্য করবে, এই আসক্তি থেকে বের হয়ে আসার উপায় কি? তো একটা জিনিস দেখেন যে আপনার কেউ কেউ কিন্তু হেল্প সিক করে, জি। তারা চিকিৎসকের শরণাপন্ন হন, হুম। তারা বলেন যে আমি একটা প্রবলেমের মধ্যে যাচ্ছি এবং আমার এটার চিকিৎসা দরকার। এদেরকে হেল্প করাটা ইজি। আচ্ছা। কিরকম? তারা আপনার হয়তো কিছু দরকার হলে ওষুধ লাগলে ওষুধ দিলেন, আর যদি সাইকোথেরাপি লাগে সাইকোথেরাপি করলেন। নার্কোটিক অ্যানোনিমাস একটা মানে একটা গ্রুপ থাকে যে যেখানে সবাই যারা আসক্ত এবং যারা ছেড়ে দিচ্ছে তারা একসাথে সপ্তাহে একদিন বসে তারা ভলেন্টারিলি স্বেচ্ছায় আসেন, ইয়ে করে। এটা একটা চিকিৎসা পদ্ধতি আছে যারা চাচ্ছেন। কেউ কেউ কিন্তু মাদক নিচ্ছেন, এটাকে সমস্যা মনে করছেন না, ওদেরকেও আপনি হয়তো ডাক্তারের চিকিৎসকের শরণাপন্ন করতে পারেন, তাদের সাথে কথা বলে চিকিৎসার মাধ্যমে ইয়ে করতে পারেন। কিন্তু মাঝে মাঝে এরকম পরিস্থিতির সম্মুখীন বাবা মা হন যে ওই ব্যক্তি তার নিজের জন্য ঝুঁকিপূর্ণ, পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ। সে নিজেই হয়তো এমন পরিমাণ মাদক নিচ্ছে যে যেখান থেকে তার খিঁচুনি রোগ, সিজার ডিসঅর্ডার, এপিলেপসি হতে পারে। সে হাত পা কাটাকাটি করছেন, মানুষজনকে ছুরি ধরছেন, ছিনতাই করছেন, যেটা তার স্বাভাবিক আচরণ না। এবং এই প্রক্রিয়া চলতে গেলে রাস্তাঘাটে খুনোখুনি মারামারি হয়ে যেতে পারে। অথবা সে টাকার জন্য বাসায় চাপ দিচ্ছেন, না দিলে ভাঙচুর মারামারি করছেন। বৃদ্ধ বাবা মা আছেন, তাদেরকে হয়তো অস্ত্রের মুখে জিম্মি করে ছুরি কাছে ধরে বলছে টাকা দাও নাহলে এই করে ফেলবো। বাসার অন্যদের যে স্বাভাবিক আচরণ, এই স্বাভাবিক মানে তারা সুস্থভাবে তাদের জীবনযাপন করতে পারছে না, এদেরকে ইচ্ছার বিরুদ্ধে চিকিৎসার ব্যবস্থা করতে হয়। এবং সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন রকমের যে যারা বিশেষায়িত মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, ওদের শরণাপন্ন হতে হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার চিকিৎসক ছাড়া অনেক মাদক নিরাময় কেন্দ্র আছে যেখানে হয়তো তাদের পূর্ণাঙ্গ যেটা অ্যাসেসমেন্ট, যে এই মানে রোগীর কি ধরনের সেবা লাগবে, তার কি ওষুধের মাধ্যমে চিকিৎসার সেবা লাগবে শুরুতে, নাকি তার শুরুতেই তার যে কাউন্সিলিং সাইকোথেরাপির মাধ্যমে হবে, এটার জন্য একজন কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। এবং বাংলাদেশের যে মাননীয় সরকারের নীতিমালা আছে যে প্রত্যেকটা রিহ্যাবিলিটেশন সেন্টারে, ডি অ্যাডিকশন সেন্টারে কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসককে থাকতে হবে। এটা যদি পূর্ণাঙ্গ থাকতে পারে ভালো, না পারে খণ্ডকালীন হলেও থাকতে হবে। এই অ্যাসেসমেন্টটা জরুরি। এই অ্যাসেসমেন্টের পরে তাদের কিন্তু মানে তার ফার্দার ট্রিটমেন্ট প্ল্যানটা তৈরি করা হবে। যেমন ধরেন কারো কারো মাদক সেবনের মাত্রা খুব কমও না আবার খুব বেশিও না, কিন্তু তাদের একটা হেল্প লাগবে এবং তাকে বারবার চিকিৎসকের কাছে নেওয়া হচ্ছে, কিন্তু সে বলছে ছেড়ে দিবে, আসলে তো পারে না। তখন তাদেরকে যখন নেওয়া হয় তখন অল্প মাত্রায় ওষুধ বা কাউন্সিলিং মাধ্যমে চিকিৎসা করা সম্ভব ইচ্ছার বিরুদ্ধে। যারা ইনভলান্টারিলি চিকিৎসাটা নিচ্ছেন তাদের অনেকেই কিন্তু আস্তে আস্তে মানে একটা পর্যায়ে আসেন, যারা তখন বোঝেন যে না, তার আসলে চিকিৎসাটা দরকার ছিল। শুরুতে কিন্তু তাদের এই মানে চিন্তা ভাবনা ছিল না। তো সুতরাং যারা মানে নন কমপ্লায়েন্ট, যারা চিকিৎসা নিতে আগ্রহী না, যারা ভাঙচুর মারামারি করছেন, এদের অনেকেই কিন্তু আপনি যখন হাসপাতালে ভর্তি করলেন, করার পর কিন্তু একটা পর্যায়ে তারা বুঝতে পারেন যে না, আমার আগের আচরণ কিন্তু ভালো ছিল না। কেন? কারণ তার তো আচরণ, তার যে চিন্তা ভাবনা, তার যে মানুষের সাথে এই যে মানে আবেগের প্রকাশ, এগুলি তো কম্প্রোমাইজ ছিল। আপনি নেশা করলে তো এটা কি করে যে আপনার ব্রেনের মধ্যে যায়, ব্রেনের মধ্যে যাওয়ার পরে ব্রেনের যে স্বাভাবিক আচরণটাকে ব্যাঘাত ঘটে। তো এই ব্যাঘাতের কারণে কিন্তু আপনার ক্লাউডেড অফ কনসিয়াসনেস থাকবে, আপনার কিন্তু জাজমেন্ট মানে প্রপার হবে না। আপনার কোথায় কোন সিদ্ধান্ত নিতে হবে এটা কিন্তু মাদকের কাছে জিম্মি হয়ে যায়। তো এই কারণে এদেরকে ভর্তি করার পরে কিন্তু একটা সার্টেন পর্যায়ে কিন্তু তারা বোঝেন যে না, আমাদের চিকিৎসার দরকার ছিল। এই সার্টেন পর্যায়টা কতদিন সময় লাগে বলে আপনার এক্সপেরিয়েন্স থেকে আপনি দেখেছেন? সারা পৃথিবীর যে নীতিমালা সেটা হচ্ছে যে মাদকাসক্তি চিকিৎসা ন্যূনতম 3 মাস হতে হবে।
এটা নট নেসেসারি যে ভর্তি থাকতে হবে, কিন্তু আপনাকে একটা ট্রিটমেন্টের একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে যেতে হবে। মাদক দ্রব্যের চিকিৎসা কিন্তু ব্যয়বহুল। পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এইরকম ভর্তির চিকিৎসাটা সরকার বহন করে না, আর সরকার এই পরিমাণ মানে অর্থ সে বিনিয়োগ করতে পারবে না। আমাদের দেশে সরকারি পর্যায়ে কিছু কিছু আছে, কিন্তু আপনি যদি বলেন যে বাংলাদেশের মাদকাসক্তি কত, 70 লাখ। 70 লাখের জন্য ধরেন 250 বেড একটা হাসপাতাল আছে ঢাকা শহরে, আর খুব সম্ভবত 20 বেডের 4টা ডিভিশনাল মানে সিটিতে আছে। মেজরিটি কিন্তু আপনার এই চিকিৎসাটা পাচ্ছে কিন্তু প্রাইভেট সেক্টরে, বেসরকারি সেক্টরে। এবং বেসরকারি সেক্টরে কিন্তু আপনার উন্নত মানের আন্তর্জাতিক মানে মানদণ্ডে যাদেরকে চিকিৎসা, যেই মানদণ্ডে চিকিৎসা দেওয়া সম্ভব, এরকম সেন্টার কিন্তু খুব কম। সুতরাং আপনার এটাও মাথায় রাখতে হবে যে আপনার চিকিৎসা করাটা জরুরি, মিনিমাম 3 মাস, এবং এই চিকিৎসার জন্য আপনাকে খুঁজে নিতে হবে যে কোথায় আপনার যে আন্তর্জাতিক মানদণ্ডে ফলো করে চিকিৎসা দেওয়া হয়। আমরা এর ফাঁকে যেমন বলে নিতে পারি যে প্রমিসেস মেডিকেল, সেখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চিকিৎসার একটা ব্যবস্থা রাখা হয়েছে। কেউ যদি মনে করে তারা প্রমিসেস হসপিটালে আসতে পারে, এবং আমাদের হেল্পলাইনের নাম্বারও এই অনুষ্ঠানের সাথে দেওয়া আছে। প্রমিসের এটা তো একটা মানে ওদের যে ইয়েটা করে, ওরা কিন্তু সাইকিয়াট্রিস্ট থাকে, জি, কাউন্সিলর থাকে, সাইকোলজিস্ট থাকে, রিকভারি এডিক্ট থাকে, মানে একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু তারা একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করে। আমি শিওর বাংলাদেশের অন্যান্য কয়েকটা সেন্টারও আছে, কিন্তু আমরা তো চাই কি মানে অ্যাজ এ বিশেষজ্ঞ চিকিৎসক আমরা চাই যে সারা বাংলাদেশের প্রত্যেকটা সেন্টারের জন্য এরকম হয়, এরকম একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত। এবং আমার যতদূর জানি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে হোম মিনিস্ট্রি আন্ডার যে আপনার ডিজি নার্কোটিক্স, মানে মাননীয় যে ডিজি মহোদয় যে আছেন নার্কোটিক কন্ট্রোল বোর্ডের, ওনারা কিন্তু চাচ্ছেন যে সারা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার জন্য একটা মানদণ্ডে আসে। এখন হয়তো নাই, কিন্তু আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে সবখানে একই মাত্রার একটা সার্ভিস আমরা দিতে পারবো, যেন 70 লাখ যদি মাদকাসক্ত থাকে তাদেরকে যেন আমরা একইভাবে অ্যাড্রেস করতে পারি। অফকোর্স প্রমিস হ্যাজ এ ভেরি স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকল অ্যান্ড ইটস ফ্যান্টাস্টিক, বাট আমরা তো চাইবো যে খালি প্রমিস কেন, সারা বাংলাদেশের সবগুলো সেন্টার যেন ওইভাবে মানে নিজেদেরকে ওই স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারে। সেটা আমাদের সকলেরই চাওয়া থাকলো। তো এই জায়গাটাতে আমার আরেকটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে এই যে যারা আসক্ত হয়ে যান তাদের কাছ থেকে বা তাদের অভিভাবকদের কাছ থেকে যেমন একটা খুব কমন আইডিয়া কাজ করে যে তাহলে এটা বন্ধ করে দিলেই তো হয়, তাহলে এটার জন্য আবার চিকিৎসায় যাওয়া লাগবে কেন? এখানে অ্যাকচুয়ালি এই যে ডিটক্স হওয়া, সেই সময়ের যে হেল্প, একটু যদি সেটা একটু আলোচনায় নিয়ে আসেন যে সেই সময় এক্স্যাক্টলি কি হেল্পটা দেওয়া হয়, যে জন্য একজন রোগীকে অ্যাকচুয়ালি আমরা কখনোই ওভাবে বলি না যে ঠিক নিজের মতো করে ডিটক্স করে ফেলা হোক, এটার জন্য একটা ক্লোজ মনিটরিং এর যে দরকার আছে, একটু যদি সেই জায়গাটাতে আলোকপাত করা হয়। ডিটক্স কিন্তু মাদকাসক্তির চিকিৎসার প্রধান ধাপ না, এটা ইভেন মানে আমরা বলি যে প্রাইমারি ট্রিটমেন্টের অংশ না। ডিটক্স করেই কিন্তু আপনি একটা সেন্টারে ভর্তি করবেন। এখন ডিটক্স আপনি মেডিকেশনের মাধ্যমে করতে পারেন। ডিটক্স মানে কি, আপনার শরীরে যে বিষটা আছে এটাকে নির্বিষ করা। আমরা যখন মাদক নেই, মানে যে কেউ যদি মাদক নেন, তাহলে হবে কি তার শরীরটা কি করবে, এর উপর নির্ভরশীল হয়ে যায়। এটাকে আবার মানে নির্ভরশীলতা থেকে বের করে নিয়ে আসাটা হচ্ছে ডিটক্সিফিকেশন। এটা হচ্ছে একেবারেই প্রাথমিক ধাপ। ধাপগুলোই যদি আনা হয়, আমরা যদি বলি যে আসলে ধাপগুলি এরকম যে মোটা দাগে 4টা ধাপ। প্রথম ধাপে হচ্ছে আপনি তার অ্যাসেসমেন্ট করলেন, ডিটক্সিফিকেশন করলেন। যারা যারা ইভেন ধরেন যে আপনার সেন্টারে আসতেছেন তাদের কাছে গেলেন, বা হাসপাতালে গেল, বা আপনার প্রাইভেট কনসালটেশনে আসলো, এটা হচ্ছে প্রাথমিক ধাপ। তারপরে যেটা হয় যে আপনি একটা হাসপাতালে ভর্তি করলেন। যেমন ধরেন একটা রোগী যে প্রমিসে থাকে, ওদের কাজটা কি হয়, যদি ওরা অলরেডি ডিটক্স না করে আসে তাদেরকে ডিটক্স করলো। ডিটক্সে কিন্তু খুব ভালো ওষুধ বাংলাদেশে নাই। কেন নাই? কারণ যে ধরেন মানে আইসিডিডিআরবি একটা কিন্তু ফিল্ড ট্রায়াল দিচ্ছেন, যেখানে যারা অ্যালকোহল নিতেন এবং যাদের ইনজেক্টেবল ড্রাগ ইউজ নিতেন, তাদের মধ্যে তারা ন্যালট্রাক্সন ওষুধ দিচ্ছেন, মেথাডন দিচ্ছেন। সারা পৃথিবীতে কিন্তু মেথাডন হচ্ছে ডিটক্সের একটা বড় ওষুধ। এটা দিলে হয় কি, যারা হেরোইন, আফিম জাতীয় ওষুধ খান তাদের শারীরিক উইথড্রলটা উঠে না। তো আগে বাংলাদেশে একটা ছিল ন্যালট্রাক্সন, ন্যালোক্সন ওষুধ ছিল, এগুলি দিলে হবে কি আপনার ব্যারাটা উঠবে না, উইথড্রল সিম্পটমটা উঠবে না। এটা হচ্ছে প্রাথমিক ধাপ। এর পরের যে ধাপটা, এটা হচ্ছে নিয়ে এসে তারপরে পরের ধাপটা শুনি। আচ্ছা দর্শক, আরেকটা বিরতির আমাদের সময় হয়ে এসেছে, এরপরে আমরা এসে শুনবো ধাপগুলো সম্পর্কে। সঙ্গেই থাকুন।
দেখছেন প্রমিসেস জানতে চাই, ফিরে এসেছি আবারও ছোট্ট বিরতি নিয়ে। আজ কথা হচ্ছে চাপ, ব্যর্থতা ও মাদক, তরুণরা কেন বেশি ঝুঁকিতে, এই বিষয়ের উপর ডাক্তার মোহাম্মদ শামসুল হাসানের সঙ্গে। ডক্টর, আমরা ছিলাম হচ্ছে মাদকাসক্তির চিকিৎসার যে বিভিন্ন পর্যায়, সেখানে আপনি প্রথমে যেটি বললেন যে অ্যাসেসমেন্ট হবে এবং তারপর ডিটক্স হবে, এর পরের ধাপটি সম্পর্কে বলছিলেন। প্রি ট্রিটমেন্ট বা প্রাথমিক মানে প্রাক চিকিৎসার অংশ হচ্ছে অ্যাসেসমেন্ট অথবা মানে স্ক্রিনিং, মানে আমরা জাস্ট দেখার চেষ্টা করলাম যে এই রোগী কি মাদক নেন কি নেন না, নিলে কি মাত্রায় নেন, এটা হচ্ছে আপনার স্ক্রিনিং বা অ্যাসেসমেন্ট। এরপরে হচ্ছে ডিটক্স, কিন্তু প্রাক চিকিৎসা মানে আপনার মেইন চিকিৎসার আগের। আচ্ছা। কিন্তু আমাদের দেশে অনেকেই তো ধরেন যে ভাঙচুর মারামারি করে চিকিৎসা নেন না, তাদেরকে যখন অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে হাসপাতালে ভর্তি করতে হয়, কারণ নাহলে বাবা মার জীবন সংশয় হয়ে যাবে, বা রাস্তাঘাটে মারামারি করে সে আহত নিহত হতে পারে, অন্য কেউ ক্ষতি করতে পারে। তো এদেরকে যখন হাসপাতালে আনা হয় তাদেরকে কিন্তু ডিটক্স করা হয়। তার পরের ধাপটা হচ্ছে মেইন, এটাকে আমরা বলি প্রাইমারি ট্রিটমেন্ট। প্রাইমারি ট্রিটমেন্টে কি করা হয় যে তার যে জীবন যাত্রা, তার যে লাইফস্টাইল, এটাকে পরিবর্তন করা। আপনি মাদক যখন নিবেন আপনার কিন্তু স্বাভাবিক জীবনের ছন্দ নষ্ট হয়ে যাবে, আপনার একটা অল্টার্ড প্যাটার্ন তৈরি হবে। যেমন রাত জাগিয়ে থাকবেন, দিনের বেলা ঘুমাবেন, আপনার অফিসে যাওয়ার কথা অফিসে যাবেন না। তো ওকে কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে আনাটা হচ্ছে প্রাইমারি চ্যালেঞ্জ। ওই জন্য কি করে যে আপনি ভালো মাদকাসক্তি যে ক্লিনিক, ওরা প্রথমেই তাদেরকে কি করে ডিটক্সের পরে তাদেরকে একটা রুটিনের মধ্যে দিয়ে দেয়। সকাল থেকে রাত পর্যন্ত তার একটা ট্রিটমেন্ট একটা রুটিন থাকে। এই রুটিনের মধ্যে ধরেন মর্নিং প্রেয়ার থাকে, তারপর ধরেন যে ইস্যুজ এন্ড অবজারভেশন থাকে, তারপর ধরেন একটা গ্রুপ থেরাপি থাকে। মাদকাসক্তির চিকিৎসার ব্যাকবোন হচ্ছে গ্রুপ থেরাপি। এই গ্রুপ থেরাপিতে কি হয়, একসাথে 8-10 জন লোক থাকেন এবং এখানে একজন ফ্যাসিলিটেটর থাকেন, একজন বা দুজন থাকেন, যারা হচ্ছে সাধারণত রিকভারি এডিক্ট থাকেন। ওরা যেটা করেন যে এই রোগীদের মধ্যে কি করে, তারা তো ইনিশিয়ালি তারা স্বেচ্ছায় অনেকে আসেন নাই, অনেকে স্বেচ্ছায় আসেন, অনেকে আসেন নাই। তো যখন বিভিন্ন জন, অনেকে পুনরাসক্ত আছেন, তাদের লাইফ এক্সপিরিয়েন্স যখন শেয়ার করবেন, একজনের এক্সপিরিয়েন্সটা আরেকজনকে হেল্প করবে। এবং এই যে গ্রুপ থেরাপি হয়, এটার মধ্যে অনেক ধরনের মডেল থাকে। একটা থাকে যে তাদেরকে একটা প্রসেস, মানে তারা কিভাবে মানে ভালোভাবে থাকবে, কিভাবে তারা মাদকাসক্ত বন্ধু বান্ধবকে এড়িয়ে যাবেন, রোল মডেলিং শেখানো হয়। কোনো কোনো ক্ষেত্রে সাইকো এডুকেশন দেওয়া হয়। তো সাইকো এডুকেশন বা রোল মডেলিং এর মাধ্যমে যখন আপনি দিনের পর দিন থাকবেন, 3 মাস 4 মাস থাকবেন, তখন কিন্তু আপনার একটা ইনসাইট তৈরি হবে, আপনাকে একটা বোধের মধ্যে একটা নতুন লার্নিং তৈরি হবে। এটি হচ্ছে ব্যাকবোন। এরপরে থাকে সাইলেন্ট আওয়ার। আপনারা জানেন যে মাদকাসক্তির অনেকেই কিন্তু খুব অল্পতেই বোর্ড হয়ে যায়। আপনি 3 মাস 4 মাস থাকলেন, থাকার পরে বাসায় গেলেন, কিছু করার নাই। আগে সে মাদক দ্রব্য গ্রহণ করতেন, এখন করেন না। কিছু করার নাই, না করতে করতে বা এই যে একটা লাইফে থাকতে থাকতে তারা বোর্ড হয়ে যায়, তারা নেশা করে ফেলেন। এই বোর্ডম কাটানোর জন্য একটা সাইলেন্টের একটা প্রোগ্রাম থাকে। তারপর থেকে ইস্যুজ এন্ড অবজারভেশন থাকে, তারপর ধরেন থাকে একটা গ্রুপ অ্যাক্টিভিটিস থাকে। এইভাবে একজন মাদকাসক্তিকে যখন একটা ডিসিপ্লিনের মধ্যে রাখবেন, তার ভালো কাজের মূল্যায়ন হবে, খারাপ কাজ করে তার সুযোগ সুবিধাগুলো আপনি দিলেন না। যেমন একজনকে একটা ভালো রুমে আপনি দিলেন, এটা এখন ধরেন যে তাকে আপনি তাকে একটা চান্স দিলেন যে সে যেন রেগুলার খেলতে যেতে পারে সেন্টারের মধ্যে। এখন ধরেন সে কি করলো যে সে রুল ব্রেক করলো, গ্রুপ থেরাপিতে গেল, তার সুযোগ সুবিধাগুলি কেটে দিলেন। তখন কিন্তু সে কি হবে যে একটু বুঝবে যে না, আমার চিকিৎসার পদ্ধতির মধ্যে আমি রুলসের মধ্যে থাকার মধ্যে আমার বেনিফিটটা আছে। রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট, পানিশমেন্ট তো দিতে পারবেন, আপনি জাস্ট তার সুযোগ সুবিধাগুলি বন্ধ করে দিলেন। তো এইভাবে করে নেওয়াটাই পানিশমেন্ট অ্যাকচুয়ালি। তো এইভাবে আপনি একজনকে যখন 3 মাসের মধ্যে এখন নতুন একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে শিখাবেন, তার অনেক চেঞ্জ চলে আসে। এখন এটা হলো সেকেন্ড ধাপ গেল, প্রাথমিক চিকিৎসা করলেন। থার্ড ধাপটা হচ্ছে যে কেস ম্যানেজমেন্ট। ধরেন আমি একজন রিকভারি অ্যাডিক্ট, আমি 20টা রোগীর যে সেন্টারের মধ্যে আমি আছি, আমি তাদেরকে হেল্প করছি। এখন দেখেন যে ও যখন বাসা থেকে আসলো, ভাঙচুর মারামারি করতে করতে সে আসলো, সে তার কাজটাই ছিল একদম খুব ক্যাওটিক রুটিন, একদম বিশৃঙ্খল রুটিন। সে তো একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসছে। কিন্তু তার মা বাবা কিন্তু অপারেটিং ফ্রম দ্য পাস্ট, তারা কিন্তু ভাবছে আমার ছেলে এখনো বিধ্বংসী, এখনো মারামারি করবে, তার সাথে দেখা করতে গেলেই হয়তো সে আমাকে হত্যার করবে, হুমকি দিবে। বাই দ্য টাইম তো ছেলে চেঞ্জ হয়ে গেছে। এখন তার ফ্যামিলির সাথে বসতে হবে, 2-3টা সেটিং দেওয়ার পরে হবে কি আস্তে আস্তে ফ্যামিলিও বুঝতে পারবে যে হোয়াট ইজ দ্য স্ট্যান্ড পয়েন্ট, আমরা কোথায় আছি। তো এরপরে যখন কি তাদেরকে ইউনিফিকেশন করলেন, এবং করার পর যখন আপনাকে বাসায় পাঠিয়ে দিবেন, তখন এই যে আমি যার কথা বললাম যে আমি কেস ম্যানেজার, আমি রোগীদেরকে ডিল করি বা তাদের সুবিধা অসুবিধাগুলি দেখলাম। যেমন যে ডাক্তার, সে তার ওষুধপত্র দিলেন, সাইকোলজিস্ট তাকে কাউন্সিলিং করলেন, কিন্তু তার তো ডায়াবেটিস থাকতে পারে,
তার তো একটা থানা একটা কেস থাকতে পারে। এই যে তার যে এক্সটার্নাল ইস্যুস গুলি, যেটা মেইন চিকিৎসার বাইরে, এগুলিকে ডিল করে কেস ম্যানেজার। আচ্ছা এই কেস ম্যানেজার কি করবে, থার্ড ফেজে যা কি করবে, তার ফ্যামিলির সাথে লায়াজোর মতো কাজ করবে, আচ্ছা এদের মধ্যে একটা কোঅর্ডিনেশন করবে। তো এই ছেলে তো 3 মাস বা 6 মাস থাকলেন, থাকার পর যখন বাসা যাবে অনেক ধরনের ঝামেলা হবে। কিছু কিছু ক্ষেত্রে বাবা মায়ের ফল থাকে, কিছু কিছু ক্ষেত্রে সন্তানের ফল থাকে। এদেরকে কিভাবে আস্তে আস্তে সমাজে পুনর্বাসিত করা যায় বা রিইন্টিগ্রেট করা যায়, সে কি বলে পুনঃস্থাপিত করা যায় আর কি, তাই সে সমাজে আবার আগের মতো করে যে চলতে পারে, এইটা একটা কিন্তু খুব ক্রুশিয়াল পার্ট। এইটা করেছে কেস ম্যানেজার। আচ্ছা চতুর্থ ধাপটা হচ্ছে যে আপনি এতদিন ধরে রিহ্যাবিলিটেশন সেন্টার মধ্যে যেইভাবে চলছিলেন, এটাই আগামী 2 বছর মেনটেন করা। তাহলে আমি যদি একটু সামারি করি, প্রথমে তো হচ্ছে প্রাক চিকিৎসা, যেটা চিকিৎসার আগের অংশ, যেমন স্ক্রিনিং করলেন, তার সে মাদক নেয় কি নেয় না, তার কি পর্যায়ে, এটা দেখলেন, তারপর তার ওখানে ডিটক্স করলেন। তারপর হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্টটা কিন্তু হাসপাতালে ভর্তি করে। যেমন ধরেন সে তার যদি আগে থেকে ডিটক্স না করে আসে, তাহলে ডিটক্স করলে তার যে শরীরের যে সমস্যাগুলি, এটাকে মিটালেন। তারপরে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস এর মধ্যে তাকে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত রাখলেন। ভালো কাজের মূল্যায়ন, খারাপ কাজ যদি করে সুযোগ সুবিধাগুলি ইয়ে করা। এভাবে তার 3 মাস বা 6 মাস রাখলেন। এরপরে কেস ম্যানেজার বাই দ্য টাইম তো ফ্যামিলির সাথে বসলো, তার সাথে বসলো, তাকে আস্তে আস্তে রিইন্টিগ্রেট করলো সোসাইটিতে। কিছুদিন যেতে যেতে কি করলো, দেখা গেল কেস ম্যানেজার রাখলো না, সে অন্য রোগী নিয়ে ব্যস্ত হয়ে গেল। এর মধ্যে সে কি করবে, সেন্টারে এসে আরো 1-2 বছর সময় কাটাবে। তো এইভাবে মোটামুটি 1-2 বছর এই চিকিৎসাটা লাগে। তার মধ্যে হয়তো মানে কিছু সময় সে হাসপাতালে ভর্তি থাকতে হবে, বাকি সময়টা তার এই যে ধাপে ধাপে আগবে। এটি হচ্ছে আপনার একটা মানে কাঠামো আর কি, চিকিৎসার কাঠামো। চমৎকার বলেছেন। তো এই জায়গাটাতে যেটা দেখা যায় যে অনেক রোগীদের ক্ষেত্রেই তাদের কাছে মনে হয় আচ্ছা 3 মাস বা 6 মাস তো হয়েছে, এবার তো আমি কাজে জয়েন করাটা খুবই প্রয়োজন, কাজ করতে হবে। একদম স্বাভাবিক যে জীবন, মানে অন্য 10 জন স্বাভাবিক মানুষের যে জীবন, সেই জীবনে এবার আমার ফেরাটা খুবই প্রয়োজন। এই নিডটা অনেকের থাকে। তো এটা কি আসলে এরকমই যে মানে সে কি অ্যাকচুয়ালি 6 মাসও যদি সে থাকে একটা সেন্টারের ট্রিটমেন্টে, বের হওয়ার পরে কি সে আসলে উপযোগী হয়ে যায় একদম মেইনস্ট্রিম প্রোডাক্টিভিটির দিকে আগাতে? না, আমি আমার ব্যক্তিগত এটা বলি, আমি ধরেন যদি মানে কোনোখানে রোগী ভর্তি রাখি আর কি, তো আমাদের কিন্তু আমি একা চিকিৎসা করি না, সাপোর্ট থাকে। জি এবং এই যে সাপোর্টের মধ্যে ধরেন আমার আন্ডারেও অন্যান্য ডাক্তাররা হয় কি, তাদেরকে সাইকো এডুকেশন দেয়, যে সাইন্টিফিক এক্সপ্লেনেশন গুলি দেয়। আপনি কিন্তু আশা করতে পারেন না যে একজন 10 বছর ধরে যে নেশার মধ্যে যে থেকেছে, আমি তো প্রথমে বলছি নো ওয়ান এভার প্ল্যানস টু বি অ্যান অ্যাডিক্ট, কিন্তু আস্তে আস্তে অ্যাডিকশনে কিন্তু তার জীবনযাত্রার ছন্দ চেঞ্জ হয়ে গেছে, তার লাইফের গোল চেঞ্জ হয়ে গেছে, এবং একটা ডিসরাপটিভ লাইফের মধ্যে দেশে যায়। এবং এটা আপনার জন্য আশা করতে মানে একটু কষ্ট হবে যে 3 মাসের মধ্যে তার 10 বছরের হ্যাবিট চেঞ্জ হয়ে যাবে। ইটস এ লাইফস্টাইল চেঞ্জিং ইস্যু। যখন আপনি হাসপাতালে তাকে 6 মাস রাখলেন, কথার কথা, অনেকটা চেঞ্জ তার আসছে, অনেকটা। কিন্তু আমরা তো জানি না সে যখন তার এলাকায় ফেরত যাবে, বাসায় ফেরত যাবে, তখন সে তার ওই আগের ইনফ্লুয়েন্সে সে কিভাবে রিয়াক্ট করবে। এই জন্য তাকে নার্চার করতে হবে। সেটা কি করতে হবে, রিকভারির যে আমরা বলি যদি স্টেপগুলি থাকে, তার প্রথম স্টেপ হচ্ছে তার যে খালি মাদকাসক্ত, সে যে মানে মাদকটা যে সেবন বন্ধ করবে তা না, তার পুরো লাইফস্টাইলটা কিন্তু চেঞ্জ করে ফেলতে হবে। কারণ নেশা করতে করতে তার লাইফটা ডিসরাপটিভ হয়ে গিয়েছিল, এটাকে চেঞ্জ করে আবার কিন্তু স্বাভাবিক জীবন তার নিয়ে আসতে হবে। এটা একটা দিক। সেকেন্ড হচ্ছে হি হ্যাজ টু বি অনেস্ট ইন অল কর্নার। কারণ মাদক সেবন এবং মানে অসাধু পায় কি বলে, মানে ডিসঅনেস্টি, অসততা একসাথে যাবে না। মানে আপনি যদি নেশা করেন, আপনি অসৎ হবেনই। হ্যাঁ, তো আপনার অনেস্টি ইন অল ইয়েতে আপনার করতে হবে, আপনার হেল্প সিক করতে হবে, আপনার ঝামেলায় পড়তে হবে, আপনার যারা স্পেশালিস্ট আছে তাদের হেল্প নিতে হবে। তো এই যে তাকে আমরা কেন বলি যে শুরুতেই তাকে মানে কাজে ফেরত না যেতে, সোব্রাইটি ইজ এন ইনভেস্টমেন্ট। আপনি যে দীর্ঘমেয়াদী চিকিৎসা দিচ্ছেন, এটা কিন্তু একটা কিন্তু বিনিয়োগ। আর সে যদি সোবার থাকে 2 বছর 3 বছর পরে সে কিন্তু আবার আস্তে আস্তে সবকিছু জানবে, কিন্তু শুরুতে তাকে অবশ্যই তার সোব্রাইটিতে বিনিয়োগ করতে হবে। সে সোব্রাইটিতে বেশি সময় দিবে, ধাপে ধাপে সে ওই মানে তার কাজে ফেরত যাবে, কিন্তু বের হওয়ার সাথে সাথে না। অনেক ধন্যবাদ আজকের চমৎকার আলোচনার জন্য, এবং খুব অ্যাকচুয়ালি আপনি সায়েন্টিফিক ব্যাখ্যা সহ, মেডিকেল টার্মস গুলোকে ব্যাখ্যা সহ আপনি আজকে এই অ্যাডিকশনের ট্রিটমেন্টটাকে আলোচনা করলেন। আশা করি দর্শকদের খুব উপকার হয়েছে। প্রিয় দর্শক, আমরা আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আগামী অনুষ্ঠানেও আপনাদেরকে আমাদের পাশে পাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।